প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাসের লিটারেচার পড়ানো হবে এবং আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে হ্যামলেট। হ্যামলেট আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা নাটক, উইলিয়াম শেক্সপিয়ারের। একটা জিনিস মনে রাখতে হবে যে এখন প্রশ্ন আসছে খুব ডিপলি, আর প্রত্যেকটা জিনিস যদি আমরা গল্পগুলা যদি খুব শুনে শুনে সুন্দর করে যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের এখান থেকে প্রশ্ন আসলে আমরা, যেহেতু 4টা অপশন আসে, আমরা কিন্তু মনে করতে পারবো, অর্থাৎ আমাদের কমন থাকবে। তো হ্যামলেট এটা লিখেছেন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার। প্রথমে আগে আমরা হ্যামলেট নাটকটা কোন ধরনের নাটক সেটা বুঝতে হবে। হ্যামলেট নাটকটা কিন্তু একটা রিভেঞ্জ ট্রাজেডি সহজ কথায়। এখন ট্রাজেডির আবার অনেকগুলো ধরন থাকে। সেই ধরনের মধ্যে যদি আপনারা চিন্তা করেন, তাহলে এটাকে আমরা বলতে পারি রিভেঞ্জ ট্রাজেডি। রিভেঞ্জ ট্রাজেডি। আচ্ছা, রিভেঞ্জ ট্রাজেডি বলতে কি বোঝায়? ট্রাজেডি দুই ধরনের। একটা হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট, যেখানে একজন আরেকজনকে না পেয়ে শেষ পর্যন্ত মরে যায় এবং তাদের মৃত্যুর মধ্য দিয়ে একটা বিয়োগান্তক ব্যাপার স্যাপার ঘটে এবং সেভাবে এটা একটা ট্রাজেডি হয়। এটা এক ধরনের ট্রাজেডি। আরেকটা ট্রাজেডি হচ্ছে হ্যামলেট তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে সে নিজেও আহত হয় এবং সেও মারা যায়। সে যদিও প্রতিশোধ নিতে সক্ষম হয়, কিন্তু অ্যাট এ সেম টাইম সে আহত হয় এবং মারা যায়। এটাকে বলা হয় রিভেঞ্জ ট্রাজেডি। মানে হ্যামলেটের মৃত্যু দেখে আমরা খুব ব্যথিত হই, এটা একটা ট্রাজেডি। আবার সেই সাথে হ্যামলেটের এই মৃত্যুর কারণ হচ্ছে একটা রিভেঞ্জ বা প্রতিশোধ, এটা হচ্ছে রিভেঞ্জ ট্রাজেডি। তাহলে এটাকে আমরা বলতে পারি ট্রাজেডি বা রিভেঞ্জ ট্রাজেডি। এটা আমরা মনে রাখবো। এটা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা, প্রথমে আমরা ক্যারেক্টারগুলো আমাকে আমরা বিশ্লেষণ করব, যে ক্যারেক্টার্সগুলো কি কি ক্যারেক্টার্স আছে, তারা কারা এবং তাদের কি কাজ। এই ক্যারেক্টার্সগুলো আমরা বিশ্লেষণ করব। আপনারা খুব মনোযোগ দিয়ে এইগুলো দেখবেন এবং যখন পারবেন নোট করে রাখবেন। প্রথমে আসি আমরা হ্যামলেট। এই নাটকের প্রধান কেন্দ্রীয় চরিত্র বা নায়ক বা সেন্ট্রাল ক্যারেক্টার যাই বলেন না কেন, এটা হচ্ছে হ্যামলেট। হ্যামলেটের পরিচয় দিই। হ্যামলেট হচ্ছে ডেনমার্কের প্রিন্স। আর এই গল্পের নায়ক, এবং সেই সাথে আহ, এই হ্যামলেটের বাবার নাম হচ্ছে কিং হ্যামলেট। হ্যাঁ, উনি ছিলেন হ্যামলেটের বাবা। ওনার নাম আর হ্যামলেটের নাম একই নাম, কিং হ্যামলেট, এবং ওনার মায়ের নাম ছিল গাট্রুড। আমরা একে একে আসবো সেই পরিচয়ে। তো রাজা হ্যামলেট, তার ছেলে এবং গাট্রুড, তাদের উভয়ের ছেলে হচ্ছে হ্যামলেট। আর সেই সাথে এই গল্পের, অর্থাৎ এই নাটকের যে ভিলেন, কেন্দ্রীয় ভিলেন, সে হচ্ছে হ্যামলেটের চাচা, তার নাম হচ্ছে ক্লডিয়াস। তাহলে ক্লডিয়াসের ভাস্তে কিং হ্যামলেটের ছেলে এবং গার্ট্রুডের ছেলে। এই হচ্ছে হ্যামলেটের পরিচয়। আচ্ছা, এরপরে আসবো আমরা ক্লডিয়াসের পরিচয়। ক্লডিয়াস নামগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন এবং লিখে রাখবেন। আমি এখানে দেওয়া আছে, একটু বড় করে দিই দরকার হলে আপনাদের জন্য। দেখতে পাচ্ছেন ক্লডিয়াস, এই যে এটা। এখন ক্লডিয়াসকে, ক্লডিয়াস হচ্ছে কিং হ্যামলেট, তার ছোট ভাই এবং হ্যামলেটের চাচা। কিং হ্যামলেটের ছেলে হচ্ছে হ্যামলেট। হ্যাঁ, দুইজনের নাম একই হওয়ার কারণে এখানে একটা আমাদের কনফিউশন সৃষ্টি হয়। কনফিউশন সৃষ্টি হওয়ার কোনো কিছু নেই। কিং হ্যামলেট হচ্ছে ডেনমার্কের প্রাক্তন রাজা ছিলেন, আর প্রিন্স হ্যামলেট হচ্ছে সেই রাজার ছেলে। আবার বলে রাখলাম। আচ্ছা, তো যাই হোক, তাহলে ক্লডিয়াসকে, ক্লডিয়াস হচ্ছে হ্যামলেটের চাচা এবং কিং হ্যামলেটের ছোট ভাই, এবং সেই সাথে কিং হ্যামলেটের মৃত্যুর পর হ্যামলেটের মা এবং কিং হ্যামলেটের ওয়াইফ অর্থাৎ গার্ট্রুডকে বিয়ে করেন ক্লডিয়াস, এবং এই নাটকের বা এই গল্পের মূল ভিলেন। এরপরে আসবো আমরা গার্ট্রুডের পরিচয়ে। গার্ট্রুড বানানগুলো একটু দেখে রাখবেন। গার্ট্রুড হচ্ছে ডেনমার্কের কুইন আর হ্যামলেটের মা, এবং পরবর্তীতে তার চাচাকে বিয়ে করে। এরপরে আমরা আসবো পলোনিয়াস। বানানটা একটু দেখে রাখবেন, পলোনিয়াস। আমরা পরবর্তীতে গল্পে যাব, আগে চরিত্রগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। পলোনিয়াস হচ্ছে, ও হচ্ছে দ্য লর্ড চেম্বারলিন অফ ক্লডিয়াস কোর্ট, অর্থাৎ
হ্যামলেটের চাচা যে ক্লডিয়াস যখন রাজা হয় সেই রাজার মন্ত্রী, হ্যাঁ, মন্ত্রীদেরকে বলা হয় দ্য লর্ড চেম্বারলিন। ডেনমার্কের যারা রাজা তাদের যারা মন্ত্রী তাদেরকে বলা হয় দ্য লর্ড চেম্বারলিন, ঠিক আছে, এটা মনে রাখবেন। তো যাই হোক, তাহলে ক্লডিয়াসের মন্ত্রী সহজ কথায় পলোনিয়াস, এবং পলোনিয়াস হচ্ছে এই হ্যামলেটের যে প্রেমিকা অফেলিয়া, অফেলিয়ার বাবা, এবং আর একটা ক্যারেক্টার আছে লিয়ার্টেস, লিয়ার্টেসের বাবা। অফেলিয়া এবং লিয়ার্টেস হচ্ছে দুই ভাই বোন, সেটাতে আমরা পরে আসতেছি। এরপরে আসবো আমরা অফেলিয়ার চরিত্রে। অফেলিয়া হচ্ছে পলোনিয়াসের মেয়ে, খুবই সুন্দরী একটা মেয়ে, আর হ্যামলেটের সাথে ওর একটা প্রেম ছিল, সম্পর্ক ছিল। পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করব। এরপর আসবো আমরা লিয়ার্টেস, অফেলিয়ার ভাই পলোনিয়াসের ছেলে লিয়ার্টেস। লিয়ার্টেস এবং অফেলিয়া তারা হচ্ছে আপন দুই ভাই বোন, পলোনিয়াসের দুইজনই সন্তান। এই লিয়ার্টেসের ক্যারেক্টারটা এই নাটকে একটু ভিলেন টাইপের, হ্যাঁ, এবং সে বেশিরভাগ সময়ই ফ্রান্সে কাটিয়েছে। মনে রাখতে হবে ডেনমার্ক, ইংল্যান্ড, ফ্রান্স এগুলা কিন্তু সব পাশাপাশি, একেবারে পাশাপাশি দেশ। তো বেশিরভাগ সময় সে ফ্রান্সে কাটিয়েছে। এরপরে আসবো আমরা ঘোস্ট। দেখেন, আমরা জানি এলিজাবেথান যুগের উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু এলিজাবেথান যুগের একজন লেখক। এলিজাবেথান যুগের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যগুলো, তার মধ্যে একটা হলো সুপার ন্যাচারাল এলিমেন্টস ছিল, তার মধ্যে ঘোস্ট একটা বিরাট একটা অংশ জুড়ে আছে। আমরা ম্যাকবেথ নাটক পড়তে গিয়েও আমরা দেখেছি যে 3টা উইচ ছিল, বা ডাইনি বা পেতনি যায় বলেন। ঠিক তেমনিভাবে আমরা এই হ্যামলেট পড়তে গিয়েও আমরা দেখতে পাচ্ছি যে এখানেও ঘোস্ট আছে। তাহলে এইখানে এই যে অশরীরী যে ব্যাপার স্যাপার থাকবে, এটা আমাদের নাটকের প্রয়োজনে অ্যাকচুয়ালি সৃষ্টি করতে হয়েছে। তো ঘোস্টটা হচ্ছে যে রাজা হ্যামলেটের প্রেতাত্মা, রাজা হ্যামলেটকে মেরে ফেলে। আমরা স্টোরিতে পরে যাব, আগে ঘোস্টের পরিচয়টা দিয়ে নিই। এই ঘোস্টটা হচ্ছে আপনার বৃদ্ধ রাজা, অর্থাৎ মৃত যে রাজা হ্যামলেট, কিং হ্যামলেট, তার রূপ ধরে মাঝে মাঝে সে দৃশ্যমান হয় এবং মাঝে মাঝে অদৃশ্য হয়ে যায়। এবং পরবর্তীতে কি ঘটে সেটা আমরা পরে আসছি, আগে এইটুকু আমরা পরিচয় জেনে নিলাম। এরপরে আসবো আমরা হোরাশিও। হোরাশিওটা হচ্ছে হ্যামলেটের বন্ধু। এটা হ্যামলেটের খুবই ভালো বন্ধু, বিশ্বস্ত বন্ধু, খুবই ভালো লোক। এবং এই গল্পটা যখন হ্যামলেট মারা যায় তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে, এদিকে ক্লডিয়াস মারা যায় হ্যামলেটের হাতে, পলোনিয়াস মারা যায় হ্যামলেটের হাতে, এরকম যখন গার্ট্রুড মারা যায় বিষ পান করে, এইরকমভাবে সবাই যখন মরে যায়, তখন গল্প বলার জন্য তো কেউ একজন বেঁচে থাকা দরকার, তাই না? হোরাশিওই হচ্ছে সেই একমাত্র জীবিত ব্যক্তি যে কিনা এই গল্প বলার জন্য বেঁচে ছিল। তাহলে যদি কখনো প্রশ্ন আসে যে এই হ্যামলেট নাটকের একমাত্র জীবিত ব্যক্তি কে, তাহলে সে হচ্ছে হোরাশিও, যে কিনা হ্যামলেটের বন্ধু, খুব ক্লোজ বন্ধু, এটা মনে রাখতে হবে। এরপরে হলো ফরটিন ব্রাসটা হচ্ছে নরওয়ের প্রিন্স। আমরা জানি যে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, হ্যাঁ, এই সমস্ত সব পাশাপাশি দেশ। তো নরওয়ে হচ্ছে আপনার সরি 14 ব্রাস হচ্ছে নরওয়ের প্রিন্স, হ্যাঁ, ইয়াং প্রিন্স, তরুণ যে রাজপুত্র। এখানে একটা ব্যাপার আছে যে 14 ব্রাসের বাবাকে মেরে ফেলেছিল হচ্ছে কিং হ্যামলেট, অর্থাৎ হ্যামলেটের বাবা। তো 14 ব্রাসের মনে মনে একটা যুদ্ধ হয়েছিল ওদের মধ্যে, নরওয়ে এবং আর ডেনমার্কের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে কিং হ্যামলেট 14 ব্রাসের বাবাকে, তার নামও ছিল 14 ব্রাস, তাকে মেরে ফেলেছিল। তো যার কারণে 14 ব্রাসের মনে এই একটা প্রতিশোধ ছিল। তো পরবর্তীতে দেখা যায় যে 14 ব্রাস তার বাবার প্রতিশোধ নিতে সক্ষম হন, কারণ কিং হ্যামলেট তো এমনি মারা যায় তার চাচার ষড়যন্ত্রের কারণে, সেটা তো মারা গেলই। এবং পরবর্তীতে ডেনমার্কের রাজা হন এই 14 ব্রাস। তাহলে সে তার পিতৃহত্যার একরকম প্রতিশোধ নিতে সক্ষম হয়। আচ্ছা, এবার স্টোরির বিগিনিংটা আমরা আসি, যে স্টোরিটা কিভাবে শুরু হয়েছে। স্টোরিটা শুরু হয়েছে খুব শীতের একটা রাতে। একটা রাতে এলসিনোর নামে একটা ক্যাসেল আছে, ক্যাসেল মানে দুর্গ, এলসিনোর।
এই যে এই বানানটা, এটা একটু মনে রাখবেন। এই যে এলসিনোর ক্যাসেল ইন ডেনমার্ক, এটা একটু মনে রাখবেন। এলসিনোর, এলসিনোর হচ্ছে, এই দুর্গের নাম হলো এলসিনোর। ডেনমার্কের একটা দুর্গ এলসিনোর, সেই দুর্গে দুইজন ওয়াচম্যান মানে হচ্ছে রাতে যারা, সহজ কথায় নাইট গার্ড, তারা পাহারা দিচ্ছিল, দুইজন প্রহরী। এমন সময় ওই যে ঘোস্ট, অর্থাৎ কিং হ্যামলেট যাকে মেরে ফেলা হয়েছে, তার ঘোস্ট, তার প্রেতাত্মা একটু ছায়ার মতো করে, খানিকটা কুয়াশার মতো করে উপস্থিত হয় এবং আবার মিলিয়ে যায়। তো এই ধরনের ঘটনা কয়েকবার ঘটলে তারা খুব ভয় পেয়ে যায় এবং তারা হোরাশিওকে, অর্থাৎ হ্যামলেটের যে বন্ধু, তাকে গিয়ে জানায় যে এই ধরনের ঘটনা ঘটছে। এর মধ্যে বলে রাখা ভালো, হ্যামলেট এবং হোরাশিও তারা দুইজনই কিন্তু জার্মানিতে পড়াশোনা করত এবং হ্যামলেটের পিতার মৃত্যুর খবর পেয়ে হ্যামলেট জার্মানি থেকে এই ডেনমার্কে চলে আসছে। এসে ওই এলিনসোর যে দুর্গ, সেই দুর্গে ওরা আপাতত অবস্থান করছে। তো হোরাশিও যেহেতু হ্যামলেটের বন্ধু, ও ওর সাথে আছে, তো হোরাশিওর কাছে গিয়ে ওয়াচম্যানরা যখন বলেছে, তখন হোরাশিও যে এটা হ্যামলেটকে বলেছে যে এরকম তোমার বাবার এরকম একটা ঘোস্টের মতো, একটা ছায়ার মতো একটা মূর্তি বারবার উপস্থিত হচ্ছে, আবার হারিয়ে যাচ্ছে। তো তখন হ্যামলেট সে নিজেই যায় বিষয়টা দেখতে, এবং এই টাইমে তার বাবার সেই প্রেতাত্মার আবারও উদ্ভব হয় এবং তার বাবার প্রেতাত্মা হ্যামলেটকে বলে যে সে মরে যায়নি, তাকে আসলে হত্যা করা হয়েছে। হ্যামলেটকে বলা হয়েছিল যে তার বাবা বাগানের মধ্যে বসেছিলেন, তো সাপের কামড়ে মারা গেছে, এরকম একটা তথ্য দেওয়া হয় তাকে। কিন্তু হ্যামলেটের বাবার যে প্রেতাত্মা, সেই প্রেতাত্মা হ্যামলেটকে বলে যে না, তাকে মেরে ফেলা হয়েছে এবং তার চাচা ক্লডিয়াস তাকে মেরে ফেলেছে। এখন এইটা তো ঘোস্ট, তাই না? এইখানে সোশ্যাল কনটেক্সটটা আপনাদের বুঝতে হবে। দেখেন, এই নাটকটা যখন লেখা, অর্থাৎ এলিজাবেথান যুগ, সেই যুগে কিন্তু খ্রিস্টানিটি, অর্থাৎ ইউরোপে তখন খ্রিস্টানিটির চরম একটা দাপট। তো ধর্মে কিন্তু এই ঘোস্ট মোস্টের কোনো স্থান নেই, খ্রিস্টানিটিতে অন্তত। এই ঘোস্ট সব হচ্ছে শয়তানের কর্মকাণ্ড। তো যেহেতু এরকম ঘোস্ট হয়ে আসছে, স্বাভাবিকভাবেই সবাই হ্যামলেটকে বলা শুরু করলো যে আসলে এইটা শয়তান তোমার বাবার রূপ ধরে এসে তোমার কানের ভিতরে কুমন্ত্রণা দিচ্ছে, যাতে তুমি তোমার চাচাকে ভুল বোঝো, মাকে ভুল বোঝো, এটার জন্য কুমন্ত্রণা দিচ্ছে। আর এই জন্যই কিন্তু এই যে আমাদের একটা ফেমাস একটা সলিলোকি, অর্থাৎ ফেমাস একটা লাইন বলেছিল হ্যামলেট, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। অর্থাৎ ঘটনা কি সত্য নাকি সত্য নয়, অর্থাৎ ঘটেছে নাকি ঘটে নাই, সেটাই হলো এখন সবথেকে বড় প্রশ্ন। অর্থাৎ হ্যামলেট এখন একটা সিদ্ধান্তহীনতায় ভুগছে, একটা দোলাচলের মধ্যে রয়েছে। কেন? কারণ একদিকে ধরেন তার বাবার ঘোস্ট এসে তাকে বলছে তাকে হত্যা করা হয়েছে, অন্যদিকে ধর্ম বলে যে না, এই ঘোস্ট হলো শয়তানের একটা প্রতিচ্ছবি এবং শয়তান তাকে ধোঁকা দিতে পারে। সুতরাং ঘোস্টের কথার উপরে ভিত্তি করে সে তার চাচাকে হত্যাকারী বানাইতে পারে না, তার মাকে হত্যাকারী বানাতে পারে না। সো ও পড়ে গেছে একটা মহা দ্বিধাদ্বন্দ্বে। আর এখান থেকেই সেই বিখ্যাত সলিলোকি কি জিনিস সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আমরা এই জায়গাটাতে আসি। তো এই জন্য এই যে আমরা প্রথম কোর্সে আমরা রেখেছি যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আচ্ছা, তো যাই হোক, আমি স্টোরিটা আগে শেষ করি। তো এরপরে কি হলো, হ্যামলেট চিন্তা করলো যে আমি এটা শিওর হব, যে কনফার্ম হব। সে তখন করলো কি, সে একটা নাটকের আয়োজন করলো। হ্যাঁ, একটা নাটকের আয়োজন করলো। মূলত নাটকের আয়োজন সে করেনি, নাটক দেখানোর জন্য এক শ্রেণীর লোকেরা তখন থিয়েটার করে বেড়াতো। তো যাই হোক, যে কোনোভাবে হোক হ্যামলেট তাদের সাথে যোগাযোগ করলো এবং বলল যে তোমাদের একটা নাটক তো করে দিতে হবে, সেই নাটকটা লিখে দেব আমি। তো হ্যামলেট সেই নাটকটা লিখে দিল একদম তার বাবার ঘোস্ট যেভাবে যা বলেছিল সেই অনুযায়ী। অর্থাৎ নাটকটাই থাকবে এরকম যে একটা বৃদ্ধ রাজা থাকবে, সেই রাজার একটা ছোট ভাই থাকবে, সেই ছোট ভাই তাকে এক ধরনের বিষ তার কানের মধ্যে ঢেলে তাকে মেরে ফেলবে, এরকম একটা নাটক সাজানো হয়েছে। এক কথায় হ্যামলেটের বাবার সাথে যা যা ঘটেছে নাটকটা ছিল ঠিক ওই রকমভাবে সাজানো। তো এখন নাটক যথারীতি শুরু হয়েছে, মঞ্চে অনেক দর্শক আছে, মঞ্চে নাটক শুরু হয়েছে।
তো এমন টাইমে যখন ওই নাটকটা শুরু হয়েছে, নাটকটা কিছু দূর এগোনোর সাথে সাথে ওই ক্লডিয়াসের মধ্যে এক ধরনের অস্বস্তি শুরু হয়েছে। আসলে যে অন্যায় করে বা যে ওই ঘটনার সাথে জড়িত, সে যখন ওই জিনিসগুলো দেখবে স্বাভাবিকভাবেই তার মনে হবে যেন এটা যেন তাকে নিয়েই বলা হচ্ছে, এরকমই কিন্তু হয়। তো এইভাবে যখন হতে হতে যখন শেষ পর্যন্ত রাজাকে হত্যা করার ঘটনা বা দৃশ্য চলে গেছে, তখন কিন্তু ক্লডিয়াস আর সহ্য করতে পারেনি, সে ওইখান থেকে সিট ছেড়ে উঠে চলে গেছে প্রাসাদের ভিতরে। এইটা দেখে হ্যামলেট পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে যে হ্যাঁ, তার চাচাই হলো তার বাবার হত্যাকারী। আর হ্যামলেটের মাও খুব অস্বস্তিতে পড়ে গেছে, সেটা দেখে বুঝতে পেরেছে যে হ্যামলেটের মাও ছিল এই হত্যার মধ্যে একটা অংশ। এই জন্যই হ্যামলেট কিন্তু একটা বিখ্যাত একটা লাইন বলেছিল যে ফ্রেইলটি দাই নেম ইজ উইম্যান। এই কোটেশনটাও আমরা পরে আসবো, আপনাদের শুধু মনে রাখার জন্য আমি বলছি। ফ্রেইলটি মানে কি? কপটতা, হ্যাঁ, অথবা চরিত্রের দুর্বলতা, হ্যাঁ, অথবা ছলচাতুরি, অথবা 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 খারাপ চরিত্রের মহিলা। এই খারাপ চরিত্রকে বলা হয় ফ্রেইলটি। এই ধরনের যে কোনো একটা অর্থে ব্যবহার করা যায়। তো ফ্রেইলটি দাই নেম ইজ উইমেন, হ্যাঁ, তা কপটতাই হচ্ছে তুমি নারী, তুমি কপট, ব্যাপারটা এরকম। অর্থাৎ সে তার মাকে, যখন এই নাটকের পরে যখন সে বুঝতে পারলো যে তার মা এবং তার চাচা তার বাবার হত্যায় জড়িত, মায়ের প্রতি তার এক নিদারুণ ঘৃণা তৈরি হয়, এবং সেই ঘৃণা থেকেই কিন্তু সেই কথাটা বলে, ফ্রেইলটি দাই নেম ইজ উইমেন। ঠিক আছে? আচ্ছা, তো এখন তাহলে আমরা দুইটা কোটেশনের ব্যাকগ্রাউন্ড আমরা পেয়ে গেলাম। এরপরে কি ঘটলো? এরপরে একটা দৃশ্যে দেখা যায় যে অফেলিয়া নামে একটা সুন্দরী মেয়ে, যে কিনা ওই যে ক্লডিয়াস অর্থাৎ হ্যামলেটের চাচার রাজসভার মন্ত্রীর মেয়ে, পলোনিয়াসের মেয়ে। পলোনিয়াসের মেয়ের দেখতে খুব সুন্দরী, খুবই চমৎকার, পবিত্র একটা মেয়ে, ইনোসেন্ট একটা মেয়ে, তার কোনো দোষ নেই, কোনো কিছুতেই সে কিছু জানে না। সে হ্যামলেটকে ভীষণ ভালোবাসে, হ্যামলেটও তাকে ভালোবাসে। কিন্তু যেদিন থেকে হ্যামলেট জানতে পেরেছে যে তার বাবা হত্যা হয়েছে, তার বাবাকে হত্যা করা হয়েছে, এই নিয়ে হ্যামলেটের মনে অনেক কষ্ট। এবং হ্যামলেট তখন তার বাবার মৃত্যুর প্রতিশোধে তখন সে প্রায় অন্ধ। তখন আসলে তার ওই অফেলিয়ার দিকে অতটা তাকানোর আর টাইম নেই। ফলে অফেলিয়া একরকম এই পুরা নাটক জুড়েই নির্যাতিতই বলা যায়, হ্যাঁ, মানসিকভাবে নির্যাতিত। হ্যামলেট তাকে সময় দেয় না, হ্যামলেট তার সাথে ঠিকমতো কথা বলে না, তার সাথে মাঝে মাঝে দুর্ব্যবহার করে। এবং এই দুর্ব্যবহারেরও কিন্তু একটা কারণ আছে। মানুষ যখন কোনো কারণে খুব প্রেসারে থাকে, কোনো কারণে তার মন ভালো না থাকে, তখন কিন্তু তার ভালো কোনো কিছু ভালো লাগে না। ঠিক এই ঘটনাটাই অফেলিয়ার সাথে ঘটেছে, এবং পরবর্তীতে অফেলিয়া কিন্তু সুইসাইড করে। ঠিক আছে? অফেলিয়া সুইসাইড করে এবং জলে ডুবে সুইসাইড করে, পানিতে ডুবে। আচ্ছা, তো সে যাই হোক, আমরা সে প্রসঙ্গে আর যাচ্ছি না। এরপরে আমরা একটা সময় দেখতে পারি যে যখন হ্যামলেট কনফার্ম হয়ে গেল যে তার মা এবং তার চাচা মিলে তার বাবাকে হত্যা করেছে, সে মনে মনে প্রতিজ্ঞা করলো যে এটার সে প্রতিশোধ নেবে। তো কোনো একটা পর্যায়ে তার মায়ের সাথে একসময় বাকবিতণ্ডা হয়। তার মা বলে যে তুমি কি বলতে চাও যে আমি এটার জন্য অপরাধী? তো হ্যামলেট তখন বলে যে তুমি তোমার আয়নায় নিজের মুখ দেখো, তাহলে বুঝতে পারবা। এইটা বলতে বলতে তার মা তখন চিৎকার করে ওঠে, বলে যে তাহলে তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? এরকম করে চিৎকার করে, এই কে আছো, আমাকে বাঁচাও, এরকম টাইপের চিৎকারটা করে। এমন সময় ওই পলোনিয়াস ও পর্দার আড়ালেই ছিল, সে আর কি বলে যে রানী আমি আমি আছি, আপনার চিন্তা করতে হবে না। কিন্তু পর্দার আড়াল থেকে বের হতে না হতেই হ্যামলেট ভেবে বসে যে পর্দার আড়ালে থেকে যে সাউন্ড আসছে সেটা বোধহয় ওর চাচা ক্লডিয়াসের। তো ও তলোয়ার বের করে এবং সেখানে এলো পাথাড়ি কোপাতে থাকে, এবং একটা পর্যায়ে পলোনিয়াস সেখানে মারা যায়। সবাই সবাই তখন উপস্থিত হয়ে যায়। রাজাও চলে আসে, ক্লডিয়াস এসে তাকে দেখে যে তার ভাসতে তার মন্ত্রীকে মেরে ফেলেছে। তো যতই হোক ভাসতে তো তো তখন ক্লডিয়াস বেশ একটা অজুহাত পেয়ে যায়, এবং সে তখন হ্যামলেটকে দোষী সাব্যস্ত করে হ্যামলেটকে এদিকে বোঝাতে সক্ষম হয় যে তাকে আসলে তার এখন এখানে থাকা ঠিক না, এখানে থাকলে তার বিচার করতে হবে, অতএব তাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া যাক। এরকম ধরনের একটা প্ল্যান ক্লডিয়াস করে। কিন্তু হ্যামলেট তো দৃঢ় প্রতিজ্ঞ যে হ্যামলেট সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ সে নিবেই। তো একটা পর্যায়ে যেটা হয়, ক্লডিয়াস খুব চালাকির সাথে সে লিয়ার্টেস অর্থাৎ
ওই যে পলোনিয়াসের একটা ছেলে থাকে, অফেলিয়ার যে ভাই, ওই লিয়ার্টেসের সাথে হ্যামলেটের একটা মল্লযুদ্ধের আহ্বান করে। মল্লযুদ্ধ মানে দুইজন মিলায় যুদ্ধ হবে, এবং ওই লিয়ার্টেসের যে তলোয়ারটা থাকে সেই তলোয়ারে বিষ মিশিয়ে দেয়, যাতে হ্যামলেটের গায়ে যদি একটাও আঁচড় লাগে তাহলে হ্যামলেট যেন আর না বাঁচতে পারে। ঠিক আছে, তো এরকম আর কি। তো একটা পর্যায়ে দেখা যায় যে তাদের মল্লযুদ্ধ হয় এবং হ্যামলেট কিছুটা আহত হয়, এবং পরবর্তীতে তারা তলোয়ার বদলা বদলি করে নেয়, এবং একসময় লিয়ার্টেস মারা যায় হ্যামলেটের কাছে। তো এটা যখন ঘটে, তো এই হট্টগোলের ভিতর দিয়েই হ্যামলেট বুঝতে পারে যে এই তলোয়ারে বিষ আছে, এবং সেটা দিয়ে সে তার চাচাকে, তখন চাচার উপরে আঘাত মানে আক্রমণ করে, তার চাচা হ্যামলেটের হাতে মারা যায়। এর মধ্যে এক পেয়ালা দুধের মধ্যে বা শরবতের মধ্যে বিষ মিশিয়ে রেখেছিল ওর চাচা, যে যদি কোনো কারণে লিয়ার্টেসের হাত থেকে হ্যামলেট মল্লযুদ্ধে বেঁচেও যায়, তাহলেও তাকে এই শরবত খাওয়ায় মেরে ফেলা হবে বা দুধ খাওয়ায় মেরে ফেলা হবে। তো দেখা যায় যে সেই দুধটা বা সেই শরবতটা বা মদ মূলত দুধ না, শরবত না, এটা মদ। তো সেই মদটা খেতে হ্যামলেট আর খায় না, যে কোনো কারণে হোক হ্যামলেট খায় না। সেইটা আবার সেই ড্রিঙ্কসটা মূলত খেয়ে বসে ওর মা গার্টরুড। তো গার্টরুড এভাবে না জেনেই ওইটা খেয়ে বসে এবং সে মারা যায়। তাহলে হ্যামলেটের হাতে মারা গেল তার চাচা এবং মন্ত্রী পলোনিয়াস এবং লিয়ার্টেস। আর এদিকে হ্যামলেট যেহেতু ওই লিয়ার্টেসের সেই তলোয়ারের আঘাতে একটু আহত হয়েছিল, সে বিষের বিষক্রিয়ায় সেও মারা যায় পরবর্তীতে। এদিকে গার্টরুড মারা যায় হচ্ছে বিষ খেয়ে। তাহলে জীবিত কিন্তু আর কেউই থাকলো না, মোটামুটি কেন্দ্রীয় চরিত্র যেগুলো ছিল সবাই মারা গেল, শুধু বেঁচে থাকলো হোরাশিও অর্থাৎ বন্ধু, যেই কিনা এই করুণ কাহিনী আমাদের সামনে বলেছে। এই হচ্ছে মূল বিষয়, এই মূল ঘটনা। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি প্রত্যেকটা কোটেশনে আসব, এবং কোন কোটেশন কোন প্রেক্ষিতে কখন কে বলেছিল সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আসি, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা কে বলেছে? হ্যামলেট বলেছে। কখন বলেছে? কাকে বলেছে? কাউকে বলেনি, হ্যামলেট নিজেই নিজেকে বলেছে। স্টেজের উপরে দাঁড়িয়ে বিড়বিড় করে হ্যামলেট নিজেই নিজেকে বলেছে যে ওই যে ওর বাবার ঘোস্ট দেখার পরে, যে বাবার ঘোস্ট যখন বলল যে তোমার আমাকে হত্যা করা হয়েছে, তোমার চাচা হত্যা করেছে, এবং এইটা যদি একটা মানুষ বলতো তাহলে বিশ্বাস করা যেত। ঘোস্টের কথার উপরে তার আস্থা রাখা যায় না, না? তার জন্য এই হ্যামলেট এখানে দ্বিধাগ্রস্ত হয়ে গেছে। এবং এই সলিলকি মানে হচ্ছে নিজেই নিজের সাথে কথা বলা, যেটা কিনা দর্শকরা শুনতে পাবে, কিন্তু দর্শকরা এই ব্যাপারে কোনো মন্তব্য করবে না বা দর্শকদের কোনো কথাও সেখানে থাকবে না, বাট নিজেই নিজের সাথে কথা বলবে। এটাকে বলা হয় সলিলকি। এটা হ্যামলেটের বিখ্যাত একটা সলিলকি, এবং এটার অর্থ হচ্ছে এটা, যে তাহলে কি আমার বাবাকে আমার চাচা মারলো, এটা কি ঘটেছে নাকি ঘটেনি, এটাই এখন বড় প্রশ্ন। এটা নিজেই নিজের সাথে কনফিউজড হয়ে কথা বলা। এইবার দেখেন আর একটা কোটেশন, এটাও খুব ইম্পর্টেন্ট। লিসেন টু মেনি, স্পিক টু এ ফিউ। এই কথাটা বলেছে কে? পলোনিয়াস। কখন বলেছে? কাকে বলেছে? আচ্ছা বলছি, একটু জল খেয়ে নি। আচ্ছা, লিসেন টু মেনি, স্পিক টু এ ফিউ। লিসেন টু মেনি মানে কি? মানে অনেকের কথা শোনো, স্পিক টু এ ফিউ কিন্তু কম কথা বলো। পলোনিয়াস তো মন্ত্রী ছিল, তার কথাবার্তা হবে একটু জ্ঞানগর্ভ টাইপের, এটাই স্বাভাবিক। তার মানে অনেকের কথা শোনো, অর্থাৎ বেশি শোনো, বলো কম, কম বলো। এটা কিন্তু এসছে, এই প্রবাদটা এসছে কিন্তু শেক্সপিয়ারের এই লাইন থেকেই। এইটা পলোনিয়াস বলেছে আপনার ওই রাজা ক্লডিয়াস এবং তার বর্তমান স্ত্রী ওই গার্টরুড, ওদেরকে উদ্দেশ্য করে। এটার অর্থ হলো এই যে মানে অনেকের কথা শুনতে হবে কিন্তু কথা বলতে হবে কম, এবং একজন ওয়াইজ পারসন, জ্ঞানী পারসন, যদি কোনো জ্ঞানী ব্যক্তি হয়ে থাকে তাহলে সে তাই করবে। এটা এই উদ্দেশ্যে বলা। আরেকটা কথা, এই যে আরেকটা কোটেশন, দেয়ার আর মোর থিংস ইন হ্যাভেন অ্যান্ড আর্থ, বলছে স্বর্গ এবং পৃথিবীতে আরও অনেক কিছু আছে হোরাশিও। এই কথাটা কে বলেছে? হ্যামলেট বলেছে। কাকে বলেছে? হোরাশিওকে। হোরাশিও যখন বলতেছে যে তোমার বাবার ভূত বারবারে দেখা যাচ্ছে, ঘোস্ট বারবার দেখা যাচ্ছে, এবং প্রহরীরা তারা কয়েকবার দেখেছে, তখন হ্যামলেট এই কথা শুনে হোরাশিও তখন বলতে চাই হয়তো হতে পারে শয়তানের কোনো প্রেতাত্মা বা শয়তান, সে হচ্ছে তোমার বাবার রূপ ধরে এসে বলছে। তখন হ্যামলেট বলে, একটু বেশ বুদ্ধিমানের মতো করে বলে যে হোরাশিও, আসলে আমরা যা কিছু দেখি, আমরা যা কিছু দেখতে পাই আমাদের চারপাশে,
তার চেয়েও আরও অনেক কিছু আছে যা আমরা জানি না, যা আমরা দেখি না। তাই এই কথার পরিপ্রেক্ষিতে এটা বলা যে দেয়ার আর মোর থিংস ইন হ্যাভেন অ্যান্ড আর্থ, মানে পৃথিবী, স্বর্গ এবং এই পৃথিবীতে অনেক কিছু আছে, অনেক কিছু। আমরা যা কিছু দেখি, যা কিছু অনুভব করি, তার থেকেও আরও বেশি কিছু আছে যেগুলোর ব্যাখ্যা আমরা জানি না, যেমন তার বাবার ঘোস্ট। এই 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 উদ্দেশ্য নিয়েই মূলত এই কথাটা বলা হয়। এরপরেরটা চলে আসি আমরা আর একটা কোটেশন, বিখ্যাত কোটেশন, সেটা হলো ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট। ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট মানে হচ্ছে সংক্ষিপ্ততাই হচ্ছে জ্ঞানের আত্মা। সংক্ষিপ্ততা জ্ঞানের আত্মা অর্থ কি? অর্থ হলো এই যে যারা জ্ঞানী মানুষ তারা সংক্ষেপে কথা বলে, যারা জ্ঞানী তারা বেশি কথা বলে না, তারা অনেক পেঁচায় না, অনেক লম্বা কথা বলে না, বরং অল্প কথার মধ্যে টোটাল বিষয়টাকে ফুটিয়ে তোলার নামই হচ্ছে জ্ঞান। এই কথাটা কে বলেছে? পলোনিয়াস বলেছে। কাকে বলেছে? পলোনিয়াস বলেছে। এটা একটা সলিলোকি টাইপের। পলোনিয়াস নিজেই বলছে যে ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, অর্থাৎ জ্ঞানের আত্মাই হচ্ছে সংক্ষিপ্ততা। কেউ যদি অনেক অনেক কথা বলে একটা বিষয় নিয়ে, আর একজন যদি খুব 2 লাইন বলে কিন্তু তার মধ্যে সমস্ত কথা থাকে, সমস্ত বিষয়টা থাকে, তাহলে বুঝতে হবে যে এই লোকটা বেশি বেশি জ্ঞানী। এটা এই জন্য পলোনিয়াস বলেছিল। পলোনিয়াসটাকে, পলোনিয়াসটা হচ্ছে ক্লডিয়াসের মন্ত্রী। দেখেন আমরা কতবার এটা নিয়ে কথা বললাম। এইভাবে যদি আপনারা একটু সময় দিয়ে দিয়ে পড়েন, তাহলে আপনাদের, আমি প্রত্যেকটা লিটারেচারের প্রত্যেকটা ইম্পর্টেন্ট যে নাটক আছে, কবিতা আছে, পিস, ইম্পর্টেন্ট পিস বলি আমরা এটাকে, লিটারারি পিস মানে কি? পিস মানে হচ্ছে নাটক হতে পারে, মানে এক একটা অংশ, সহজ কথায় প্রত্যেকটা অংশ। তো আমি আপনাদেরকে একদম ডিটেইলড পড়াবো এবং খুব গভীর থেকে পড়াবো, এবং এটা কেউ পড়াবে না আপনাদের, কোথাও পাবেন না আপনারা, না ইউটিউব, ফেসবুক, কোনো জায়গায় খুঁজে আপনারা এত গভীরভাবে পাবেন না। হয়তো আছে, অনার্স মাস্টার্সের কোর্স হিসেবে আছে, সেটা আবার আপনাদের প্রয়োজন না। বিসিএসের জন্য এই জিনিসগুলি মনে হয় না পাবেন আপনারা। বা আচ্ছা, এরপরেরটা কি বলছে দেখেন, আই মাস্ট বি ক্রুয়েল অনলি টু বি কাইন্ড। এটা কে বলছে? হ্যামলেট বলছে। এর মানে কি এবং কখন? আই মাস্ট বি ক্রুয়েল, আমাকে অবশ্যই নিষ্ঠুর হতে হবে, অনলি টু বি কাইন্ড, অর্থাৎ দয়ালু হতে গেলে আমাকে নিষ্ঠুর হতে হবে। কথাটা কি? এটা একটা প্যারাডক্স। প্যারাডক্স মানে সেলফ কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। মানে আমাকে, সেলফ কন্ট্রাডিক্টরি মানে কি? মানে নিজেই যে স্টেটমেন্ট বা যে বক্তব্য নিজেই নিজের সাথে বিরোধিতা করে, সেটাকে বলে আমরা প্যারাডক্স। এটা একটা প্যারাডক্সের উদাহরণ। সেটা হলো কি, আমাকে অবশ্যই ক্রুয়েল হতে হবে, নিষ্ঠুর হতে হবে, অনলি টু বি কাইন্ড। কি হওয়ার জন্য? দয়ালু হওয়ার জন্য। এটা আবার কেমন কথা? দেখেন, ক্রুয়েল মানে নিষ্ঠুর। কখন মানুষ ক্রুয়েল হয়? যখন মানুষ নিষ্ঠুরতার কোনো কাজ করে। ধরেন একটা মানুষ 3টা খুন করেছে নিরীহ মানুষকে, তাহলে ওই লোকটা, ওই খুনি লোকটাকে যদি সমাজের ন্যায় প্রতিষ্ঠা করতে হয়, তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, ফাঁসি দিতে হবে, বা যাই হোক একটা কিছু করতে হবে। তো তাকে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যাপারটা কিন্তু অনেকটা নিষ্ঠুরতার মতো, ক্রুয়েল। কিন্তু সমাজের এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে ওই 3জন লোকের যে হত্যা করলো, তাদের যদি ন্যায় প্রতিষ্ঠা করতে হয়, তাহলে তাকে ক্রুয়েল হতেই হবে। এই জন্য হ্যামলেট সে নিজেই নিজেকে বলছে, আমাকে অবশ্যই নিষ্ঠুর হতে হবে, অনলি টু বি কাইন্ড। তাহলে কাইন্ড হবে সে কার প্রতি? তার বাবার মৃত আত্মার প্রতি। আর নিষ্ঠুর হবে কার প্রতি? তার ক্লডিয়াস, তার চাচা, অর্থাৎ হত্যাকারী চাচা এবং হত্যায় সহযোগিতাকারী তার মায়ের বিরুদ্ধে তাকে ক্রুয়েল হতে হবে। এই উদ্দেশ্যে হ্যামলেটের এই কথাগুলো বলা। এরপরে আসি আমরা ফ্রেইলটি, দ্য নেম ইজ উইমেন। এটার ব্যাখ্যা মনে হয় আমি একটু আগেই দিয়েছি, যে বললাম কপটতা, নারীর আর এক নামই হচ্ছে কপটতা। ওই যে তার এটা কপটতা অর্থেও হতে পারে, এটা ভঙ্গুরতা অর্থেও হতে পারে। ভঙ্গুরতা অর্থে যদি হয় সেক্ষেত্রে কেমন, বিষয়টা আমি একটু বুঝিয়ে বলি। দেখেন, হ্যামলেট যেহেতু এখানে সন্দিহান, দ্বিধাগ্রস্ত, যে তার মা তার এই বাবাকে হত্যায় অংশগ্রহণ করেছে কি করেনি, এই নিয়ে যখন সন্দিহান, তখন এইখানে 2টা মিনিং আসতে পারে। একটা হলো, যদি হত্যায় অংশগ্রহণ করেছে বলে সে কনফার্ম হয়ে যায়, তাহলে এখন হ্যামলেটের মা যে নাটক করতেছে, অর্থাৎ সে যে একেবারে নির্দোষ, ভাজা মাছ উল্টাই খাইতে জানে না টাইপ আচরণ করতেছে, এটা হলো তার কপটতা। আর যদি সে হত্যায় অংশগ্রহণ না করে থাকে, তাহলে এটা হলো তার চারিত্রিক দুর্বলতা। কেন চারিত্রিক দুর্বলতা?
একটা মানুষ তার স্বামী মারা যাইতে পারে নাই বেশি দিন, তার উচিত ছিল যে তার মতো তার বিধবা হয়ে তার কিছুদিন কাটানো, সেটা না করে সে 2 দিন যাইতে পারে নাই, সে তার চাচাকে বিয়ে করে ফেলেছে রানী হওয়ার জন্য। তাহলে কি তার চরিত্রের দৃঢ়তা নেই? তার চরিত্রের দৃঢ়তা যদি থাকতো তাহলে সে রানী হওয়ার জন্য লোভ করতো না। তাহলে এখানে 2টা মিনিং হতে পারে। যেহেতু এইটা প্রমাণ হওয়ার আগেই যেহেতু এই কথাটা হ্যামলেট বলেছে যে ফ্রেইলটি দাই নেম ইজ উইম্যান, তাই এখানে কপটতার থেকে ভঙ্গুরতা কথাটাই বেশি যুক্তিযুক্ত। অর্থাৎ নারীর চরিত্রটা হচ্ছে ভঙ্গুর, হ্যাঁ, অর্থাৎ খুব সহজেই নারী ইয়ে হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, এটা বোঝাতে চাইছে। ব্যাস, এই হচ্ছে টোটাল হ্যামলেটের ব্যাপারটা। এরপর এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসে আমাদের, যে নিচের কোন নাটকের মধ্যে নাটক আছে, নাটকের মধ্যে নাটক, প্লে উইদিন প্লে, সেটা হচ্ছে হ্যামলেট। কারণ কি? কারণ হ্যামলেট নাটকে খেয়াল করে দেখেন, ওই যে আরেকটা নাটক মঞ্চস্থ করা হয়, 2টো নাটক মঞ্চস্থ করা হয়, হ্যাঁ 2টো নাটক, সেই 2টো নাটকের নাম কি আমি আপনাদের বলছি। আচ্ছা, হ্যামলেট নাটকে হ্যামলেটের লেখা যে 2টো নাটক হ্যামলেটের ভিতরে মঞ্চস্থ করে, সেই নাটকের একটার নাম হলো দ্য মার্ডার অফ গঞ্জাগো, আর একটা হচ্ছে মাউস ট্র্যাপ। ঠিক আছে, গঞ্জাগো আর একটা হলো দ্য মাউস ট্র্যাপ, এই 2টা নাটক মনে রাখবেন। এইটা তাহলে যদি বলে যে নাটকের মধ্যে নাটক আছে কোনটাতে, তাহলে হচ্ছে এটা হবে হ্যামলেট। এই হচ্ছে বিষয়। তো এখন আমি আপনাদের সাথে একটু কথা বলবো 2 মিনিট।